প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি একটি দল ও ব্যক্তির কি পরিণতি বয়ে আনতে পারে ৫ আগস্টের গণঅভ্যুত্থান তার প্রমাণ বলে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের আমলের অবস্থায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। জাতীয় স্বার্থের ক্ষেত্রে মতপার্থক্য যাতে বিভেদে পরিণত না হয় সেই বিষয়ে সচেতন থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা জানান বিএনপি চেয়ারপারসন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই তিনি গণমাধ্যমের কর্ণধার, সম্পাদক ও সংবাদকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। সূচনা বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের কাছে দেশবাসীর যে প্রত্যাশা তা অবশ্যই পূরণ হবে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। এরপর আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে মুক্ত গণমাধ্যমের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সিনিয়র সাংবাদিকরা বলেন, স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে তোষামোদির সাংবাদিকতা বন্ধ করতে হবে। সাংবাদিকদের প্রতিপক্ষ না ভাবার আহ্বান তাদের। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না, তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন, এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল। এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না। নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে। আমরা লিখতে চাই, আমরা বলতে চাই। মিডিয়া 2024-এর 5ই আগস্টের পর অনেকটাই স্বাধীন, অনেকটাই নিয়ন্ত্রিত। এতে তারেক রহমান বলেন, গণতন্ত্রের স্বার্থে সাংবাদিকদের স্বাধীনতা, নিরাপত্তা প্রয়োজন। রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও গণতন্ত্রকামী মানুষের উপর ফ্যাসিবাদী শাসকের নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, কোনোভাবেই আর সে পরিস্থিতিতে ফেরা যাবে না। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই। আমাদের প্রতিশোধ, প্রতিহিংসা, একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে বিএনপি চেয়ারম্যান বলেন, এতে করে দেশের মানুষের সমস্যা সমাধানের কাজ সহজ হবে। শুধু সমালোচনা করার জন্য নয়, আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। আমরা সরকার গঠনে সক্ষম হলে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। সাংবাদিকবৃন্দ, কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিকবৃন্দ সহ আগামী 22 জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এদিকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। বাংলাদেশ ভারতের সম্পর্কের নানা দিক নিয়ে সাক্ষাতে আলোচনা হয়। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে তারেক রহমানের সাথে বৈঠক করেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, বিএনপির প্রস্তুতি সহ নানা বিষয়ে এই সময় আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলি, উপদেষ্টা ডক্টর মাহাদি আমির বৈঠকে উপস্থিত ছিলেন। প্রার্থিতা ফিরে পেতে আপিলের শুনানির প্রথম দিনে ৭০টি শুনানি শেষে জামায়াতের হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা সহ 52 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল করা হয়েছে 15টি মনোনয়ন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি এই শুনানি করেন। 18 জানুয়ারি পর্যন্ত চলবে। এদিকে সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসন নির্বাচন স্থগিত করে পরিপত্র জারি করেছে ইসি। বিস্তারিত সাজ্জাদ জাহানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে শুরু হয়েছে আপিল শুনানি। শনিবার সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে উপস্থিত হন ৭০টি আসনের প্রার্থীরা। প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেতে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ 52 জন প্রার্থী। এদিন প্রার্থিতা বাতিল করা হয়েছে 15 জন আর স্থগিত করা হয় 3টি। সকলের জনসমর্থনেই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো, সেজন্য সবাইকে ধন্যবাদ। এদিকে জাতীয় পার্টির 6টি আপিল শুনানির মধ্যে 5টি বৈধ ও 1টি অপেক্ষমান রাখা হয়। আমাদের এই 5টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। এই ম্যাটারগুলি সমাধান করতে পারতেন, ছোটখাটো ম্যাটার ছিল। মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীদের শঙ্কা, মব সন্ত্রাস বন্ধ করা না গেলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না। দেশের বিভিন্ন জায়গায় বিএনপির বড় বড় প্রার্থী যারা ঋণ খেলাপি অবস্থায় আছে তাদেরটা বৈধ করে দেওয়া হচ্ছে। যে সারা দেশে একটা উৎসবমুখর পরিবেশ ইতিমধ্যে আমরা আমাদের এলাকা সহ আশেপাশের এলাকাগুলোতেও দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষের সাপোর্টে এইবার ধানের শীষ একটা বিপুল সংখ্যক ভোট পেয়ে সারা বাংলাদেশ শুধু না আমাদের এখানে ত্রিশালেও একই অবস্থা বিরাজ করছে। এদিকে সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। 2-1 দিনের মধ্যে জামায়াতের সাথে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। এ সময় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ বলেন, সরকার একটি দলকে বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়েছে। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে। আমাদের জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে, যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি। আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি। আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি, কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি। নাশকতা করতে পারে আওয়ামী লীগের এমন অনেক নেতা কর্মী হাইকোর্ট থেকে জামিন পেয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জামিন দেয়া বিচারপতিদের অনেকেই পতিত ফেসিবাদের আমলে নিয়োগ পাওয়া জানিয়ে তিনি বলেন, তাদের সরানোর দায়িত্ব ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। রাজধানী সিরডাপ মিলনায়তনে সংলাপে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করেছে। এ সময় মব সংস্কৃতি থেকে বেরিয়ে অংশগ্রহণমূলক রাজনৈতিক ও সামাজিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা। এই যে এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এটা আমাদের কোনো অর্জন না। আমাদের যে রিজার্ভ বেড়েছে, আমাদের যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আছে, আমাদের যে ব্যাংকিং খাতে ভগ্ন প্রায় বিধ্বস্ত ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং আস্থা ফিরে এসেছে, এগুলি কোনো সাফল্য না।
গ্যাস সংকটে নাকাল দশা রাজধানীবাসীর। পাইপলাইন কিংবা সিলিন্ডার কোথাও মিলছে না গ্যাস। সংকট কাটাতে ভোক্তা অধিকার কিংবা আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে কোনো প্রভাব নেই বাজারে। বাধ্য হয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস কিনছেন গ্রাহকরা। ক্যাব সভাপতি বলছেন, কারসাজি করে ভোক্তাদের হয়রানি করছে অসাধু ব্যবসায়ীরা। এদিকে বাংলাদেশ গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির ধর্মঘট প্রত্যাহারের পরও বন্ধ অধিকাংশ দোকান। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর খিলগাঁয়ের নবীনবাগ এলাকার বাসিন্দা মোর্শেদা বেগম। একদিকে বাসায় নেই আবাসিক পাইপলাইনের সংযোগ, অন্যদিকে গত 2 দিন ধরে মিলছে না সিলিন্ডার গ্যাস। পরিবারের মুখে খাবার দিতে বাধ্য হয়েই ব্যবহার করছেন ইলেকট্রিক চুলা। ঠিকমতো খাবার দিতে পারছি না, আমাদের এই গ্যাস নাই। একই অবস্থা তার প্রতিবেশীর। বাসায় পাইপলাইনের সংযোগ থাকলেও গ্যাস যেন সোনার হরিণ। রান্না বান্না আপনার সকালে 4টা বাজে উঠি, ভোর 7টা বাজে তখন রান্না করি। গ্যাস সংকটের প্রভাব পড়েছে হোটেল, রেস্তোরাঁ থেকে চায়ের দোকানে। অনেকেই গ্যাসের চুলাকেই বানিয়েছেন কাঠের চুলা। গ্যাসের কারণে বা এই প্রবলেমের কারণে আমরা মাল ভালো মতন সার্ভিসও দিতে পারতেছি না, আর ভালো মতন আমরা তৈরিও করতে পারতেছি না। এদিকে বাংলাদেশ গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির সভাপতির ধর্মঘট প্রত্যাহারের প্রভাব নেই বাজারে। এখনো বন্ধ রয়েছে অধিকাংশ গ্যাসের দোকান। যেসব দোকান খোলা রয়েছে সেখানে 2 থেকে 3 গুণ দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ এই কর্মসূচি স্থগিত, এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। ব্যবসায়ীরা বলছেন, ডিপো থেকে বাড়তি দামে কেনার কারণেই বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আমাদের আনতে হয়, গাড়ি বসে থাকে 5-7 দিন, তারপর আমরা যেখানে লিকুইড প্ল্যান সেখানে পাচ্ছি না। আমাদের হচ্ছে 4টা ডিস্ট্রিবিউটর আমাদের নেওয়া, এর মধ্যে ওমারা থেকে একটু গ্যাস তাও 1 সপ্তাহ পর একটা গাড়ি দেয়। এদিকে চলতি সপ্তাহে গ্যাস সংকট কেটে যাবে বলে জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে। এই সংকট আশা করতেছি এই মাসের 2য় সপ্তাহের মধ্যে কেটে যাবে। তো এখন যেটা হচ্ছে, আপনি টাকা বেশি দিলে, 700-800 টাকা বেশি দিলে কিন্তু সিলিন্ডার পাওয়া যাচ্ছে। এটা আমি বলবো যে এটা টোটালি আপনার এখানে একটা ম্যানিপুলেট করা হয়েছে। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর 6টি আসনের মধ্যে 4, 5 ও 6 আসনে জমে উঠেছে ভোটের লড়াই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে না থাকায় এবারের নির্বাচনের মূল লড়াই হবে বিএনপি জামায়াত প্রার্থীদের মধ্যে। এর মধ্যে নওগাঁ 6 আসনে চাপে পড়তে পারে বিএনপি প্রার্থী। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট আর জানাচ্ছেন মুশফিকুর রহমান। মান্দা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ 4 আসন। আসনটিতে একসময়ে বিএনপির মিত্র জামায়াতে ইসলামী, নির্বাচনে এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। এবারের নির্বাচনে এখানে 2 দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভাবনা রয়েছে। এই আসনে বিএনপি জামায়াত ছাড়া আরও বিভিন্ন দলের 3 জন প্রার্থী রয়েছেন। সবাইকে সমান শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেই আমরা নির্বাচনের মাঠে কাজ করছি। ছোট দল হলেও তারা যদি নির্বাচনে তাদের দলীয় পারফরমেন্স ভালো দেখাতে পারে, বরং ভোটটাই উৎসবমুখর হতে পারে। আমাদের বিশ্বাস, আগামী দিনে একটি নতুন বাংলাদেশ, একটা ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামাতের প্রার্থীদেরকে জনগণ বেছে নেবে ইনশাআল্লাহ। নওগাঁ 5 আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও সিপিবি, ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ অন্যান্য দলের প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। তৃণমূলের মানুষের বিপদে আপদে পাশে থাকছে সবার। আমাদের যে পরিকল্পনা, সেই তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার প্রতি আস্থা রেখে আমাদের এই নওগাঁর মানুষ বিএনপিকে ভোট দিবে। অনেক ক্ষমতা দেখেছি, কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি। ইনশাআল্লাহ এবার জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে। তুমুল প্রতিযোগিতার আভাস মিলছে নওগাঁ 6 আসনে। এখানে ধানের শীষের প্রার্থীকে লড়তে হবে 4 দলীয় জোট সরকারের আমলে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের সাথে। এতে প্রভাব পড়তে পারে বিএনপির ভোটের মাঠে। মানুষ তো দীর্ঘদিন নির্বাচনে গিয়ে ভোট দিতে পারেনি এবং তাদের যে প্রতীক, পছন্দের প্রতীক, সেটা থেকে তারা বঞ্চিত ছিল। মানুষ খুব উৎসাহ ভরে এই প্রতীকে আগামী দিনে ভোট দিবে। আমি মনে করি যে নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সন্ত্রাস হুমকি ধমকি মুক্ত হয়, তাহলে আমার বিজয় শতভাগ। এই 3টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ভোটের মাঠে টিকে আছেন 16 জন প্রার্থী। মুশফিকুর রহমান, ATN বাংলা।